আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানের বন্দর অবরোধ রেখে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা। হরমুজ প্রণালী মুক্ত করতে লন্ডনে 30টির বেশি দেশের বৈঠক আজ। পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ওসি সহ 5 পুলিশ আহত। হামলাকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করার পরিকল্পনা। কোচিং ও গাইড বই নির্ভরতা কমাতে কঠোর হচ্ছে সরকার। এবং রানা প্লাজা ট্র্যাজেডির ত্রাণের অর্থ ভুক্তভোগীদের না দেওয়ার অভিযোগ। সে সময় সেনাপ্রধান উদ্ধার বন্ধসহ মরদেহ গুমের নির্দেশ দিয়েছিলেন মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান গিয়ে কুষ্টিয়ার হরিপুরে পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে ওসি সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছে। তারা পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্য। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বাকি 4 জনকে। মঙ্গলবার দিবাগত রাত 10:30টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীর মাঝে ওই ঘটনা ঘটে। স্থানটি পাবনার ঈশ্বরদী উপজেলার সীমানা ঘেঁষা। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ওসি সহ অভিযানে যায় পুলিশের টহল টিম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিতে শটগানে গুলি ছোড়ে। গুলিতে 5 জন আহত হন। এর আগে পুলিশকে জিম্মি করে রাখা হয়। এবারে জানাবো ইরান যুদ্ধের 54তম দিনের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ রেখে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ইরান বলছে এই ঘোষণা আকস্মিক হামলা চালাতে সময় নেয়ার মার্কিন অপকৌশল। হরমুজ প্রণালী মুক্ত করতে লন্ডনে 30টির বেশি দেশ আজ বৈঠকে বসছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে ইরানে চাকরি হারাচ্ছেন লাখ লাখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আমিনুর রহমান সুপ্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও নিজেদের নতুন করে প্রস্তুত করছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বন্দর অবরোধের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে এবং তেহরান ধমকবাজি প্রতিহত করতে জানে। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা বলেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অর্থহীন। ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়েছে, মার্কিন ও ইসরায়েলিরা ইরানকে আক্রমণ করলে পূর্ণ শক্তি দিয়ে তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। হরমুজ প্রণালীকে মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় বের করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসছে 30টিরও বেশি দেশ। ফ্রান্স এবং যুক্তরাজ্যের উদ্যোগে 2 দিনের এই বৈঠক শুরু হচ্ছে বুধবার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল মেরামত করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলীরেজা কাজেমি। দেশটির শ্রম ও সমাজ কল্যাণ উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী 2 দিন আগে জানিয়েছেন, যুদ্ধের কারণে 20 লাখ মানুষ চাকরি হারিয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।
এবারে অন্যান্য সংবাদ। ১৩ বছর আগে সাভারের রানা প্লাজার উদ্ধার অভিযান বন্ধ করতে এবং তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে লাশ গুম করতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান। সাভারের 9 ডিভিশনের সাবেক জিওসি চৌধুরী হাসান সোহরাওয়ার্দী আরও জানালেন, সশস্ত্র বাহিনীর কিছু অফিসার এবং মাফিয়া ব্যবসায়ীদের চাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ফোন দিয়েছিলেন। রানা প্লাজার দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থাকা আন্তর্জাতিক সহায়তার $30 মিলিয়ন কোনো অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়া হয়নি বলেও অভিযোগ তার। সময় ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই নির্মম ছিল, সেই বিবেচনায় সাভারের রানা প্লাজার 9তলা গার্মেন্টস দুর্ঘটনাকে পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসাবে ধরা হয়। চলুন যাওয়া যাক 13 বছর আগে ফ্ল্যাশব্যাকে। 2013 সালের 24 এপ্রিল, সময় সকাল 8:45। স্থান সাভার। পোশাক শ্রমিক ছিল প্রায় 5000। দুর্ঘটনায় নিহত 1136, আহত প্রায় 2500। উদ্ধার অভিযান চলে 19 দিন। 17 দিনের মাথায় জীবিত উদ্ধার হয় আলোচিত রেশমা। আমি ডাকি, কেউ শুনে না, আমি আওয়াজ পাই। পুরো দেশকে স্তব্ধ করে দেওয়া ভয়াবহ সেই দুর্ঘটনায় সরকারের নির্দেশে ছুটে আসে সেনাবাহিনী। উদ্ধার কাজে যোগ দিয়েছিল হাজারো সাধারণ মানুষ। সেনাবাহিনীর উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সে সময়ের সাভার 9 ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। উদ্ধার অভিযানের 6 দিনের মাথায় সাবেক প্রধানমন্ত্রী কাদের পরামর্শে উদ্ধার অভিযান বন্ধ করতে বলেছিলেন, তার বয়ানেই শুনি। এই আদেশটা আমার কর্তৃপক্ষ সেনাবাহিনী থেকেও আসছে। আমি প্রধানমন্ত্রীকে তারও কিছুদিন আগে 2-1 বছর দেখেছি। আমার কাছে মনে হয়েছে উনি দুষ্ট চক্র দ্বারা পরিবেষ্টিত। কিছু সংখ্যক চাটুকার, কিছু সংখ্যক মাফিয়া চক্র, দুর্নীতিবাজ ব্যক্তি, সেটা ব্যবসায়ীও আছে, গোয়েন্দা সংস্থার লোক আছে, সশস্ত্র বাহিনী আছে। এই সকল চাটুকারেরা তাকে সময়ে সময়ে বুঝিয়েছে এই উদ্ধার অভিযান শেখ হাসিনা সরকারকে দেওয়ার চাইতে ক্ষতিগ্রস্ত করবে বেশি। তো দ্বিতীয়বার যখন উনি আমাকে বলেছেন, আমি বলছি আমার পক্ষে এখানে উদ্ধার কাজ বন্ধ করা সম্ভব না। জানালেন কারা বাধা দিয়েছিল রানা প্লাজার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার জন্য। প্রশ্ন তুললেন সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের $30 মিলিয়ন হিসেব নিয়ে। আজ পর্যন্ত ভিকটিমরা এই টাকা পায়নি। প্রধানমন্ত্রী প্রিন্সিপাল স্টাফ অফিসার নিজে ফোন করেছেন যে এটাকে আটকাই রাখা যায় কিনা এই রিপোর্টটাকে। রানা প্লাজার পর তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে 118 লাশ গুম করতে কে তাকে ফোন করেছিল সেটাও অকপটে জানালেন। গভীর রাতে 2:30টার পরে আমাকে নির্দেশ দেওয়া হলো যাতে লাশগুলো পুলিশকে হ্যান্ডওভার করে যে করে হোক। জেনারেল ইকবাল করিম ছিলেন, প্রধানমন্ত্রীর রেফারেন্স দিলেন এবং আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বললাম। আমাদের প্রধানমন্ত্রী আমাকে একই আদেশ দিলেন এবং আমি যখন জিজ্ঞেস করলাম সমস্যাটা কি, কেন আমাকে মৃত মানুষের সাথে এই আচরণ করতে হবে, এটা এক ধরনের লাশ গুম করা। সাবেক এই সেরা কর্মকর্তার কাছে রানা প্লাজার রেশমা উদ্ধারও এক অমীমাংসিত রহস্য। আমার কাছে অবশ্যই প্রথমে অস্বাভাবিক এখনো মনে হচ্ছে। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত করার পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, উন্নত জাতি করতে এই খাতের দিকে শক্তভাবে নজর দেওয়া হচ্ছে। রাজধানীতে সেমিনারে তিনি বলেন, কোচিং এবং গাইড বই নির্ভরতা কমাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শিক্ষা খাতে অগ্রগতির জন্য প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে যখন সংশ্লিষ্ট সব মহলের আলোচনায়, তখন এ খাতে অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করছেন বিশেষজ্ঞরা। 372টি কনসালটেশন। বিষয়টি ঘিরে রাজধানীতে গণসাক্ষরতা অভিযানের প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন, সরকার বদল হলেও শিক্ষায়
কম বাজেট বরাদ্দের নীতি থাকে একই রকম। জিডিপি কমতে কমতে এই বছরের বাজেটে এসে দাঁড়িয়েছে 1.5 এর কাছাকাছি। বিষয়টি যদি কন্টিনিউ করে সবার আগে বাংলাদেশে অর্জন করা সম্ভব না। নানা ধরনের জটিলতার কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। কমই হতে পারে, কিন্ডারগার্টেন হতে পারে, ডিমান্ড ইজ দেয়ার। মানুষ যদি চায়, আমি যদি চাই আমার সন্তানকে আমি নিশ্চয়ই যেখানে খুশি পাঠাবো, ইটস ফ্রিডম অফ চয়েস। কিন্তু আমার দেশের সন্তানেরা কোথায় পড়ছে, কি লেখাপড়া করছে, কোন সিলেবাস ফলো করছে, তাদের আয়ের উৎস কি, যারা চালাচ্ছেন সেগুলো জানার অধিকার নাগরিকের আছে। এবারকার বাজেটে অন্তত প্রাইমারি পর্যায়ে 500 টাকা, নিম্ন মাধ্যমিক পর্যন্ত 8ম শ্রেণী পর্যন্ত এটি 700 টাকা করা এবং মাধ্যমিক বা সে উচ্চ পর্যায়েটা অন্তত 1000 টাকা করা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে সত্যিকার অর্থে মানসম্মত করতে কাজ চলছে। 4-5 হলো প্রি প্রাইমারি, 6-10 হলো প্রাইমারি, 10, 11, 12, 13 হলো ক্লাস 8 পর্যন্ত। আমরা প্রাইমারি বাড়িয়ে ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা কম্পালসারি করতে চাই। আমরা এটা করব স্টেপ বাই স্টেপ। আমার প্রাইমারি স্কুলগুলোতে, স্পেশালি মেট্রো এলাকাগুলোতে জমি দখল প্রত্যেক দিন হচ্ছে। আমার স্কুলের ক্যাম্পাসের মাঠ দখল করে নিয়ে যায়, আমার স্কুলের ক্যাম্পাসের বিল্ডিং এর অংশ দখল করে নিয়ে যায়। কোচিং গাইডবুক আমরা বন্ধ করে দিতে চাই। গাইডবুক এগুলো বন্ধ করার জন্য কিন্তু ওই যে অনলাইন যে আমরা এডুকেশন ফুল একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, এগুলো নিয়ে হয়তো আগামী দিনগুলোতে আরো বেশি কথা হবে। আগামী বাজেটে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আমরা 10 লাখ ল্যাপটপ দিয়ে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী স্কাউট নেতৃবৃন্দকে মানুষের সেবায় আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে উঠেছে। সকাল 11টায় শুরু ম্যাচটির ধারাভাষ্য শোনা যাবে রেডিওভূমির মোবাইল অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এবং 92.8 FM-এ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ 1-1 রয়েছে সমতায়। গুরুত্বপূর্ণ হয়ে ওঠা তৃতীয় ম্যাচটির জন্য সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত দুই দল। চট্টগ্রাম থেকে আপডেট জানাচ্ছেন আদিল আহমেদ শান। সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার লড়বে বাংলাদেশ, ইতিমধ্যেই জেনেছেন। তবে কাজটি কিন্তু বাংলাদেশের জন্য সহজ হবে না, সিরিজ যেহেতু 1-1 সমতায় রয়েছে। আর নিউজিল্যান্ড যেহেতু প্রথম ম্যাচ জিতে মিরপুরে একটা যে দাপটটি দেখিয়েছিল সেটি কিন্তু এই চট্টগ্রামেও কিন্তু দেখাতে পারে, কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ এবং তাদের যে দৈহিক দক্ষতা আমরা যেটা বলে সেটিকে কিন্তু খুব সুন্দর করে তারা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। তবে বাংলাদেশেও কিন্তু কম নয়, কারণ এই চট্টগ্রামের এই সাগরিকা পাড়া স্টেডিয়ামটি বরাবরই কিন্তু বাংলাদেশের জন্য সবসময় সুখের স্মৃতি বয়ে এনেছে। তবে সবশেষ 2008 সালে এই মাটিতে কিন্তু বাংলাদেশ একটি ম্যাচ খেলেছিল, সেটিতে কিন্তু অবশ্য জয় পায়নি বাংলাদেশ। তবে এবার সেই জয়ের খরাটা হয়তো ঘোচাবে এবং সিরিজ জয়ের উল্লাস করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করছেন টাইগার ভক্তরা। অন্যদিক থেকে যদি আমি আপনাদেরকে বলি যে 2013 সালে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ এবং তারপর কিউইদের বিপক্ষে আরও একটি সিরিজ জয়ের হাতছানি, সেই জয়ের হাতছানিটি এই চট্টগ্রামে উল্লাস করবে এমনটাই প্রত্যাশা, আগেও বললাম। আর যে বিষয়টি আপনাদেরকে বলেছেন টাইগার একাদশে বেশ কিছু কিন্তু পরিবর্তন আসতে পারে, যেহেতু মুস্তাফিজ আগের ম্যাচে সম্পূর্ণরূপে ফিট না থাকায় টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল তারা খেলতে পারবে না এবং শেষ ওয়ানডেতে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তানজিম সাকিবকে, তাকেও দেখা যেতে পারে। আর যদি ব্যাটিংয়ের কথা যদি বলে থাকি যে আপনার মেহেদি মিরাজ ক্যাপ্টেন এবং ওদিকে ও শান্ত, তারা কিন্তু ব্যাটিংয়ে দুর্দান্ত পরিশ্রম করছেন যেন একটা বড় স্কোর করতে পারেন, বড় শটগুলো খেলছেন। এমনকি জুনিয়র তামিম এবং লিটন দাসকে যদি বলেন সেন্টার উইকেটের পাশের উইকেটে তারা কিন্তু অনেক লং শট খেলছেন এবং বলা যাচ্ছে যে বড় একটা স্কোর তাদেরকে উপহার দিতে পারে বাংলাদেশকে। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টস ভাগ্যটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা প্রথম দুই ওয়ানডেতেই টস ভাগ্যটা কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল না। তবে শেষ ওয়ানডেতে যদি টস বাংলাদেশের পক্ষে আসে তবে সেক্ষেত্রে অবশ্যই হয়তো শুরুতে ব্যাট করবে বাংলাদেশ। তো চট্টগ্রামের সাগরিকা পাড়া স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
টয়োটা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। জ্বালানি সাশ্রয়ে বিনিয়োগ করতে ইচ্ছুক হাইব্রিড প্রযুক্তিতে। চ্যানেল আইকে বর্তমানে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন জাপানি কোম্পানিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ার সঙ্গে নতুন গাড়ি কেনায় আগ্রহ বেড়েছে। সেই চাহিদা পূরণে বাংলাদেশে যাত্রা শুরু করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। জ্বালানি সাশ্রয়, দাম বেড়ে যাওয়া এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার প্রেক্ষাপটে হাইব্রিড প্রযুক্তি দীর্ঘমেয়াদে শক্তিশালী সমাধান হতে পারে বলে মনে করে টয়োটা কর্তৃপক্ষ। Yeah, definitely we have more plans to grow in the next coming years as a CBU, and then future when the market grows and mature, of course we'll move into assembly. So hopefully, let's see, not have a certain figure, but of course what is required and how to make the Bangladesh economy, of course the automotive industry to grow, we are always welcome to invest in this country. Committed with quality. We always follow the Toyota Global Standard, and without any fault, quality is going to be the number one, our priority. He mentioned after service networks, or the quality of the service and quality of the parts, or moreover, we want to gain our relation with the customer under the trust each other. This is very important. Whenever they come to the workshop, whenever they come to the showroom, they will be very happy. They get whatever they want. That is our commitment to the customers. সহজে ব্যাংক ঋণের ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ব্যাংকের সাথে কাজ করছি এবং এই ব্যাংক এবং লিজিং কোম্পানির সাথে, সো ফাইন্যান্সটা যাতে খুব ইজি হয়, বিকজ সেটা হচ্ছে যে আপনি যদি আমার কাছে আসেন টয়োটার জন্য এবং ব্যাংক ফাইন্যান্সে আমার সাথে হয়তো ব্যাংকের আমাদের এগ্রিমেন্ট আছে বা এই ইয়াটা আছে, সো আপনি ওখান থেকে গেলে ইউ ক্যান গেট দ্য লোন ইজি ফ্রম দ্যাম, অ্যান্ড অলসো উই হ্যাভ সাম ডিসকাউন্ট ফর দিস, সাম স্পেশাল কনসিডারেশন। আগামী এক দশকে টয়োটা বাংলাদেশ তাদের ডিলারশিপ এবং সার্ভিস নেটওয়ার্ক রাজধানী থেকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বের 100 দিন উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে গেছে। তিনি উল্লেখ করেন, বাণিজ্য স্বাস্থ্য খাতে নতুন অংশীদারিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময় পর্যন্ত নানা উদ্যোগ দুই দেশের মানুষকে আরও কাছে এনেছে। Historic February election. The United States was the first country to recognize the results of the election and congratulate the new government. President Trump set forward a clear vision to take U.S.-Bangladesh relations to the next level, and I'm working hard to make that a reality. The United States and Bangladesh signed a historic trade agreement that will balance our trade deficit and make both our countries more prosperous. I have tirelessly advocated for U.S. businesses across Bangladesh to build those trade ties. তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বেলা 12টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার। এর আগে মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। আমি দল করি, কিন্তু আমার কোনো পদ নাই। ভালো, আমি হ্যাঁ হ্যাঁ, এখন আমি কোথায় যাব? আমার বাসায় যাব। হ্যাঁ, আগে হসপিটাল যাব, যে আমার বাচ্চারা আগে দেখাবো, দেখানোর পরে আমরা যদি বাচ্চা শারীরিকভাবে ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা বাসায় চলে যাব। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এখন গম কাটার মহোৎসব চলছে। এবছর আবহাওয়া গম চাষের অনুকূলে থাকায় ও চাষিদের ঘাম ঝরানো পরিশ্রমে গমের ভালো ফলন হয়েছে। ব্লাস্ট প্রতিরোধী বাড়ি 32 ও 33 জাতের বীজ বপন করায় এই সাফল্য বলে জানান চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
ফরিদপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী দেওয়াল পত্রিকা মেলা ও সাংস্কৃতিক উৎসব। প্রকৃতি ও জীবন ক্লাব ফরিদপুর আয়োজিত এই মেলায় জেলা প্রশাসন, স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, তারার মেলা, ঈশান মেমোরিয়াল স্কুল সহ 15টি স্কুল ও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনে যুক্ত হয় ভিন্ন মাত্রা। গম্ভীরা, সঙ্গীত, ছড়া, আবৃত্তির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয় প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা। জানাবো খেলার খবর। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। নগর ভবনে এই আয়োজনে জয়ী দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক এবং 50,000 টাকার চেক তুলে দেওয়া হয়। সে সময় ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং বাফুফের সভাপতি তাবিত আওয়াল সহ সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের বন্দরে অবরোধ রেখে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা। হরমুজ প্রণালী মুক্ত করতে লন্ডনে 30টির বেশি দেশের বৈঠক আজ। পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ওসি সহ 5 পুলিশ আহত। হামলাকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করার পরিকল্পনা। কোচিং ও গাইড বই নির্ভরতা কমাতে কঠোর হচ্ছে সরকার। রানা প্লাজা ট্র্যাজেডির ত্রাণের অর্থ ভুক্তভোগীদের না দেওয়ার অভিযোগ। সে সময় সেনাপ্রধান উদ্ধার বন্ধ সহ মরদেহ গুমের নির্দেশ দিয়েছিলেন মন্তব্য। এবং চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে বৃহস্পতিবার। 2013-র পর হোম সিরিজে ব্ল্যাক ক্যাপসকে হারানোর লক্ষ্য। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে-online.com। আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল চ্যানেলের সঙ্গে দেখা করার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।